ওয়েলকাম অ্যাসপিরেন্ট, তোমাদের আরো একবার সাকসেস বাজ একাডেমিতে স্বাগত জানাই। আজকে যেমনটা তোমরা সবাই জানো যে আজকে শুভ বছরের সূচনা, শুভ নতুন ইংরেজি বছরের সূচনা। সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার জানাই এবং সবাইকে শুভ এই নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের সবার এই বছরটা অনেক ভালো কাটুক। 2025-এ তোমরা যে ভুল চুকগুলো করেছো সেগুলো তোমরা শুধরে নিয়ে এই বছরটা তোমরা আরো অনেক ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো, নিজেরা সাকসেসের দিকে আরো কয়েক ধাপ এগিয়ে যাও এবং সেই সাথে সাথে নিজের পরিবার, নিজের বন্ধু পরিজন সকলকে এগিয়ে নিয়ে যাও, সকলকে একসাথে নিয়ে চলো। এই শুভকামনা, এই শুভবার্তা আজকে তোমাদের আমি পাঠাই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে কয়েকটা বিষয়ে বিশেষ করে আলোচনা না করলেই নয়। রিসেন্ট সাম্প্রতিক আমাদের যে কম্পিটিটিভ ফিল্ডে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং সেই সাথে সাথে বিভিন্ন মিসলেনিয়াস যে সমস্ত এক্সামগুলো চলছিল, সেই এক্সামগুলোর ব্যাপারে কিছু আপডেট তোমাদের না দিলেই নয়। সেই জন্য আজকে বিশেষ করে এই আপডেটগুলো দেওয়ার জন্যই তোমাদের কাছে আসা। তো চলো আপাতত আজকে কোন কোন বিষয়ে কথা বলবো বা কোন কোন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই সমস্ত বিষয়গুলো আমাদের এখনকার পার্সপেক্টিভে, এখনকার এই কয়েকদিনের সাম্প্রতিক ঘটনাবলীতে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আলোচনা একেবারে না করলেই নয়। তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের অবগত হওয়াটা অত্যন্ত জরুরি। তো চলো এক এক করে আমরা এই বিষয়গুলি এখন আলোচনা করছি। প্রথম হচ্ছে যে সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আমাদের কেপি অ্যান্সার কি কিন্তু কালকে প্রকাশিত করেছে। তো সব থেকে বড় যে বিষয়টা তোমরা দেখতে পেয়েছো যে কলকাতা পুলিশ কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্সার কি প্রকাশ করেছে, যেমনটা ডাব্লিউপি তে করেছিল ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে, সেরকম কিন্তু এখানেও অ্যান্সার কি প্রকাশ করার চেষ্টা করা হয়েছে এবং অ্যান্সার কি প্রকাশ করেছে। এবং যতদূর আমি দেখলাম অ্যান্সার কি মোটামুটি ঠিক আছে, মোরলেস কিছু ম্যাথ এবং জিআইএ ভুল রয়েছে এবং সেগুলো তাও ডিবেটেবল ভুল, মানে একেবারে এমন কনফার্ম ভুল কিন্তু বলা যায় না। যেমন জিআই যে ভুলটা রয়েছে ওই ভুলটা একটা রয়েছে, তারপরে তোমার দু একটা অ্যানালিটিক্যাল জিআই কিছু ভুল রয়েছে, পিকচার দিয়ে জিআই গুলো ছিল ওই জিআই গুলো বিভিন্ন জনের মতে বিভিন্ন রকম অ্যান্সার হচ্ছে। তো আমি সবাইকে বলবো যে যার যার যেখানে যেখানে ডাউটফুল মনে হচ্ছে তোমরা নিজেদের ডাউট দিয়ে কিন্তু একবার পোস্ট করো বা মেল করে। এবার অ্যাকচুয়ালি যে সব থেকে বড় সুবিধাজনক বিষয়টা পিআরবি করেছে সেটা হচ্ছে এবার আর তোমাদের আলাদা করে মেল করতে হবে না, মেলের ফরম্যাট খুঁজতে হবে না, মেলে তোমাদের কি সাবমিট করতে হবে না করতে হবে এত ঝামেলার মধ্যে পড়ার কোনো দরকার নেই। সোজাসুজি একটা গুগল ফর্ম দিয়ে দেওয়া হয়েছে এবং গুগল ফর্মে তোমরা কিন্তু অতি সহজেই কোন নাম্বার কোশ্চেনটা তোমরা ডাউটফুল লাগছে তোমাদের কাছে সেই নাম্বারটা দিয়ে এবং তার এগেনস্টে যথাযথ যুক্তি দিয়ে এবং যথাযথ কি ভুল আছে সেটা ওখানে মেনশন করে তোমরা কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস ওখানে দিতে পারবে। এবং যার ফলে এটা কি হবে, পিআরবির ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, পিআরবিটা খুব সহজে অ্যাক্সেস করে নিতে পারবে কোন কোশ্চেনটা কি সমস্যা হচ্ছে না হচ্ছে। এবং তোমাদের ক্ষেত্রে কি সুবিধা হচ্ছে, তোমাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটাই যে তোমাদের কিন্তু আলাদা করে আর কোনো রকম ভাবে মেল করতে হচ্ছে না, মেলের ফরম্যাট খুঁজতে হচ্ছে না, খুব সহজেই একটা গুগল ফর্ম ফিল আপ করে কিন্তু করে দিতে পারছো। বা যে নিজে ক্যান্ডিডেট নিজে করতে পারছে না, তার কোনো পরিবার পরিজন বা কোনো বন্ধু বান্ধব বা কেউ থাকলে সেও কিন্তু সেই তার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে করতে পারে। এটা একটা খুব ভালো বিষয় কিন্তু দেওয়া হয়েছে পিআরবির তরফ থেকে। এটাকে আমি খুবই মানে অ্যাপ্রিসিয়েট করি, কারণ এই জিনিসটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতনই একটা জিনিস। তো এটা গেল হচ্ছে অ্যান্সার কি বিষয়বস্তু। তো অ্যান্সার কি মেলানোর পরে আপাতত তোমাদের কার কত নাম্বার আসছে সেটা কিন্তু তোমরা আমাদের অবশ্যই জানাবে কমেন্টে। এবং আমরা কালকেও পোল দিয়েছিলাম, সেই পোলেও তোমরা জানাতে পারো যে কত রকম মানে তোমাদের কত রকম বা কোন রেঞ্জের মধ্যে অ্যাকচুয়ালি তোমাদের নাম্বারটা ঘোরাফেরা করছে। এটা থেকে কি বোঝা যায়, এটা থেকে বোঝা যায় সামগ্রিকভাবে যে স্টুডেন্টসরা রয়েছে তারা কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং এর ভিত্তিতে কাট অফ বা এর ভিত্তিতে পরবর্তী ধাপে যাওয়ার যে তোমার স্টেপগুলো, সেই স্টেপগুলো কিরকম হতে পারে এবং কতটা হার্ডেল হতে পারে সেটা কিন্তু এখান থেকে জানা যায়। তো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে তাহলে কেপির কাট অফ কত যেতে পারে। দেখো, আমি যেমনটা আগে বলেছিলাম আমি আমার কাট অফে এখনো পর্যন্ত অনরই থাকছি। যেমনটা তোমরা ডাব্লিউবিতে দেখতে পেয়েছো কাট অফ কিন্তু বিশাল কিছু হাই যায়নি। আমি বারবার বলে আসছি এই এক্সামটা এখন অনেক আপডেটেড হয়েছে ঠিকই, কিন্তু ভাই এই এক্সামটা কিন্তু 10th পাস এক্সাম এবং এটা তোমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা প্রচন্ড ভালো পরীক্ষায় পারফর্ম করে আসে কিন্তু যারা কিন্তু মাঠে গিয়ে পারফর্ম করতে পারে না, এরকম প্রচুর ছেলে মেয়ে রয়েছে। এবং সব থেকে বড় বিষয় যে 1600 মিটার মাঠ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটারের মাঠ ভীষণ টাফ, বিশেষ করে শীতকালের দিনে প্র্যাকটিস করা এবং তারপরে গিয়ে মাঠে নিজের সেরাটা দিয়ে আসা সেটা কিন্তু চারটেখানিক বিষয় নয়। তো ওখানে মাঠে কিন্তু প্রচুর ছেলে মেয়ে কেটে যায়, যার কারণে কিন্তু কাট অফটা তারা ইচ্ছা করে নিচের দিকে নামিয়ে আনে, তা না হলে কিন্তু ছেলে খুঁজে পাওয়া যাবে না, পরিষ্কার কথা ছেলে খুঁজে পাওয়া যাবে না। তাও দেখেছো 60,000 ছেলে মেয়ে মাত্র ডাকা হয়েছে। কালকে একটা রিভাইজড লিস্ট প্রকাশ করা হয়েছিল, যে লিস্টে কিছু জনের নাম বাদ গেছে, কিছু জনের নাম অ্যাড হয়েছে। তো অনেকে কালকে বলছিল যে আমাদের নাম বাদ গেছে বা এরকম নতুন নাম ঢুকেছে, এরকম একজন কাল কমেন্ট করেছিল যে সম্ভবত কারোর নাম হয়তো বাদ গেছে।
তো আমি বলবো যদি তোমার নিজের স্যাটিসফ্যাকশন থেকে যে তোমার নাম বাদ যেতে পারে না বা তোমার কোনো ডকুমেন্টেশনে ভুল নাই বা তুমি নিজের দিক থেকে কনফিডেন্ট, তাহলে আমি বলবো যে তুমি একবার তোমার অল ডকুমেন্টস নিয়ে প্লাস তোমার যে অ্যাডমিট কার্ড, তোমার যে কোশ্চেন পেপার, তোমার যেটা বুকলেট নাম্বার ছিল, সেগুলো নিয়ে কিন্তু আবার পিআরবি অফিসে যাও এবং পিআরবি অফিসে গিয়ে নিজেকে বলো, ওদেরকে বলো যে আমার কিন্তু আমার দিক থেকে সমস্ত কিছু ঠিক আছে, আমি কনফিডেন্ট, আমি একবার রিভিউ করতে চাই বা আমার কি প্রসিডিওর আছে আপনি আমাকে একবার বলে দিন। ওরা কিন্তু সেই অনুযায়ী প্রসিডিওর তোমাকে বলে দেবে এবং সেই প্রসিডিওর কিন্তু তুমি অবশ্যই ফলো করো। এবং আমি এটা বলছি না যে তোমার ওখান থেকে 100% নাম চলে আসবে, আমি এটা বলছি তোমার ওখানে কি ভুলটা হয়েছে তুমি কিন্তু সেটা ওখান থেকে জেনে আসতে পারো এবং সেটা ওখান থেকে কিন্তু তোমার জানাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন ফিউচারেও যদি তোমার কোনো সমস্যা হয় সেই সমস্যার রেফারেন্স কিন্তু তুমি এখান থেকে টানতে পারবে। তো এটা গেল হচ্ছে অ্যান্সার কি এবং কাট আপের বিষয়। আর কাট আপের বিষয়ে আমি যেমনটা বলেছিলাম এখন আমি সেখানেই থাকছি যে ইউআরএ 55 থেকে 60 এর মধ্যে যারা আছো তারা মোটামুটি সেফ জোনে আছো। এসটি যারা ছিল তারা 31 থেকে 35 এর মধ্যে যারা তারা সেফ জোনে আছো, এটা আমি ছেলেদের কথা বলছি অবশ্যই। আর এসসি যারা ছিল তারা হচ্ছে 41 থেকে 46 এর মধ্যে সেফ জোনে আছো। ওবিসি এ যারা ছিল তারা হচ্ছে 48 থেকে 53 এর মধ্যে সেফ জোনে আছো। ওবিসি বি যারা 52 থেকে 56 এর মধ্যে সেফ জোনে আছো। ইডাব্লিউএস যারা 30 থেকে 36 এর মধ্যে কিন্তু তোমরা একদম সেফ জোনে রয়েছো। আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি ইউআর 40 থেকে 45 এর মধ্যে সেফ জোনে, এসটি 25 থেকে 30 এর মধ্যে সেফ জোনে, এসসি যারা তারা 35 থেকে 40 এর মধ্যে সেফ জোনে আছো। ওবিসি এ যারা তারা 37 থেকে 43 এর মধ্যে সেফ জোনে আছো। ওবিসি বি যারা 36 থেকে 42 এর মধ্যে সেফ জোনে আছো। ইডাব্লিউএস যারা 27 থেকে 32 এর মধ্যে কিন্তু সেফ জোনে আছো। তো তোমরা যারা যারা এই সেফ জোনে তারা অবশ্যই মাঠ প্র্যাকটিস করো ভাই, মাঠ ফেল করে গেলে এরপরে নিজেদেরকে মানে গালি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা তোমাদের খোলা থাকবে না। কারণ এই একটা জিনিস বিষয় তোমাদেরকে ভাবতে হবে যে এই পরীক্ষার সব থেকে বড় হার্ডেল জায়গাটা হচ্ছে মাঠ। মাঠ বহু ছেলে মেয়ে করতে পারে না, বহু ছেলে মেয়ে এখান থেকে কেটে বাদ চলে যায়, অনেকের হাইট থাকে না, ওয়েট থাকে না, অনেকের হাইট ওয়েট সব থাকা সত্ত্বেও মাঠ করতে পারে না, কেননা ফিজিক্যাল ফিটনেস নাই। পুলিশে ফিজিক্যাল ফিটনেস লাগবে, এটা তো স্বাভাবিক ব্যাপার না। তোমাকে 60টা বছর ডিউটি করতে হবে, 60টা বছর তুমি শরীরের ধ্যান রাখার জায়গা পাবে না। তো এখন থেকে তোমার শারীরিক ফিটনেস না থাকে 60 বছরের মাথায় কিন্তু বাঁচবেই না, তার আগে তো মারা যাবে, তাই না? তো সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে শারীরিকভাবে ফিট থাকাটা প্রচন্ড পরিমাণে জরুরি। হ্যাঁ, এখানে হয়তো আর্মি বা তোমার সেন্ট্রাল বাহিনীর মধ্যে তোমাকে অনেক বেশি তাকতবর হতে হবে না, কিন্তু এটা ঠিক যে তোমাকে হেলথ কনসাস হতে হবে এবং তোমাকে নিজের স্বাস্থ্য সচেতন যদি তুমি না হও তাহলে কিন্তু ভাই এখানে 60 বছর পর্যন্ত চাকরি করা খুব টাফ আছে। ঠিক আছে, এটা গেল কাঠাপের বিষয়টা। এবার পরবর্তী যে কথাগুলো সেটা হচ্ছে ডাব্লিউপির ব্যাপারে। তো ডাব্লিউপি এখন সবাই জানতে পেরে গেছে যে 8 তারিখ থেকে তোমাদের মাঠ শুরু হচ্ছে। তো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কোথায় কেমন মাঠ হচ্ছে সেটা তোমাদেরকে আমি আগে জানাবো বলেছিলাম। তো দেখো মোটামুটি দুর্গাপুরে যা শোনা গেছে যে 400 মিটারের ট্রাক হতে পারে, ব্যারাকপুরে অ্যাজ ইউজুয়াল 200 মিটারের ট্রাক হয়, ওটা 200 মিটারের হয়তো ট্রাক হবে। আর পশ্চিম মেদিনীপুরে 400 মিটারের ট্রাক হয়। বীরভূমেরটা এখনো কোনো খবর পাইনি, বীরভূম বহরমপুরেরটা এখনো কোনো সেরকম খবর পাইনি আমি। যদি খবর পাই আমি তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো। তোমরা যদি কেউ জানতে পেরে থাকো কনফার্ম, আমি বলছি না ভাই কানা ঘুষো হাওয়ায় অনেক কিছু ভাসে, কিন্তু তোমাদের কাছে যদি কারো কনফার্ম নিউজ থাকে যে বীরভূমে বা বীরভূম বলছি বহরমপুরে তোমাদের কিরকম ধরনের মাঠ হতে চলেছে বা এই বহরমপুর যে মুর্শিদাবাদ রেঞ্জের যে মাঠটা হচ্ছে সেখানে কিরকম কি মাঠ হতে চলেছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও। এবং অম্বিকানগর পাশে এখানে, তো এই অম্বিকানগরের মাঠ যেটা আছে সেটা হচ্ছে তোমার 200 মিটারের ট্রাক হচ্ছে। আমি চেষ্টা করবো অম্বিকানগরে কোনো একদিন গিয়ে তোমাদের মাঠ দেখানো, যদি আমার কাছে পসিবল হয় তবে, ঠিক আছে। তো এটা গেল মাঠের বিষয়টা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বহু জনের এখন সব থেকে বড় কনফিউশনের জায়গা এটা যে দাদা আমি তো এসসি ক্যান্ডিডেট, আমি ডাব্লিউবি তে মোটামুটি 46-47 পেয়েছি, আমি কি ফাইনাল কাট আপে পাবো? দেখো ভাই, সেম ঘটনা সবার ক্ষেত্রে ঘটে, আমি সবার রেসপেক্টিভে বললাম না, সবাই নিজের নিজের জায়গাটা বুঝে নাও যে কার কিরকম অনুযায়ী নাম্বারটা রয়েছে। তো আমি এটুকু বলবো যাদের কাছে কাট আপের থেকে মোটামুটি 7-8 নাম্বার বেশি রয়েছে তারা কিন্তু ধরে নাও তোমাদের কাছে 70 থেকে 90% চান্স যে তোমরা ফাইনাল কাট আপে আসবে। আমার নিজেরও কিন্তু মোটামুটি 7 থেকে 8 নাম্বার মতো বেশি ছিল, আমি ফাইনাল কাট আপে এসেছি। এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে ইন্টারভিউতে একটু এক্সিলেন্ট পারফরমেন্স দিতে হবে এবং ইন্টারভিউতে কি করে এক্সিলেন্ট পারফরমেন্স দেবে সেই বিষয়ে আমি তোমাদের গাইড করব। আমি নিজে বলছি, আমি ডাব্লিউপি ইন্টারভিউতে 2023 যখন ইন্টারভিউ হয়েছিল, 2023 ইন্টারভিউয়ে আমি নিজে 15-এর মধ্যে 13+ পাওয়া ক্যান্ডিডেট। আমি জানি যে ওইখানে ইন্টারভিউ বোর্ড মেম্বারদের কিভাবে হ্যান্ডেল করতে হয়, ওখানে ইন্টারভিউ বোর্ড মেম্বারদের সামনে ভুল করে ফেলার পরে নিজেকে ওই মুহূর্তে কি করে কামব্যাক করতে হয় এবং সেই কামব্যাক করার ফলে তাদের ইমপ্রেশন কতটা তাদের ইমপ্রেশন কতটা গেইন করা যায় এবং তাদেরকে কতটা ইমপ্রেসিভ করা যায়, কতটা ইমপ্রেস করা যায়, সেইটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। দেখো ইউটিউবে টিচার থেকে শুরু করে অনেকে আছে যারা তোমাকে খুব ভালো গাইড করে, আমি বলছি না কেউ খারাপ গাইড করে, সবাই প্রচন্ড ভালো গাইড করে, সবাই
প্রচন্ড ভালো তোমাদেরকে তৈরি করে দিতে পারবে। কিন্তু একজন মানুষ যে ইন্টারভিউ নিজে ফেস করে এসছে এবং সেখানে সেই যে বোর্ডটা, সেই বোর্ডে তাদের প্রত্যেকটা মেম্বারের কেমন অ্যাটিটিউড থাকে, তারা কিভাবে দাঁড়িয়ে থাকে, সেই যে পার্সোনাল যে তোমার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু কারোর কাছে নেই। কোনো টিচার কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা ফেস করে আসেনি, ওই এক্সপিরিয়েন্সটা আমি ফেস করে এসেছি। ওই এক্সপিরিয়েন্সটা আমি জানি ওইখানে কি বললে তোমাকে প্রায়োরিটি পাবে, কি বললে তুমি ওখানে নিজেকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারবে, কি বললে তোমার ভুলগুলো তুমি ওই ইনস্ট্যান্ট সংশোধন করতে পারবে। তো এই বিষয়গুলো আমি তোমাদের অবশ্যই জানাবো। আমি প্রথমে যখন, আমি তোমাদের ছোট্ট করে বলি, আমি প্রথম যখন ইন্টারভিউ ঘরে ঢুকি, আমি মানে এতটা কনফিউজ হয়ে গেছিলাম, এতটা নার্ভাস হয়ে গেছিলাম, ওইখানে বসার পরে যে থ্যাংক ইউ বলতে হয় না, ওই কথাটা আমি ভুলে গেছিলাম। কিন্তু আমার হুট করে মাথায় খেলে যায় যে বসার পরে তো থ্যাংক ইউ বলতে, আমি বসার মোটামুটি তখন ধরো 5-7 সেকেন্ড হয়ে গেছে। অ্যাজ ইউজুয়ালি বসার সঙ্গে সঙ্গে বা বসার একটুখানির মধ্যেই বলে দিতে হয়, 1-2 সেকেন্ডের মধ্যে বলতে হয় যে থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাডাম, যে তোমাকে বসতে পারে, তাকে অভিবাদন জানানোটা জরুরি। কিন্তু আমার কিন্তু 7-8 সেকেন্ড পরে ওটা মাথায় খেলেছে, আমি কিন্তু তখনই বলেছি যে থ্যাংক ইউ স্যার। তো ওরা তখন বুঝতে পেরেছে ছেলেটা একটু নার্ভাস আছে, ঠিক আছে। তো ওই যে আমার নার্ভাসনেসটা, আমি যখন নার্ভাস ছিলাম ওরা আমাকে আরো নার্ভাস করার চেষ্টা করেছে, ঠিক আছে। কিন্তু ওই নার্ভাসনেসটা কি করে তুমি কাটিয়ে উঠবে, ওই যে পার্সোনাল মোমেন্টটা, ওই যে পার্টিকুলার মোমেন্টটা, ওই যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু আমার আছে। আমি ওই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা তোমাদের অবশ্যই শেয়ার করব। খুব শীঘ্রই ইন্টারভিউ সিরিজ আসছে, ইন্টারভিউ সিরিজে আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ইউটিউবে গাইড করব। আমি বারবার বলে দিচ্ছি, ইন্টারভিউ সব থেকে বেস্ট গাইড আমি দেওয়ার চেষ্টা করব, এবং বেস্ট গাইডের মধ্যে তোমরা মানে নিজেদেরকে বেস্ট ভাবে প্রিপেয়ার করতে পারবে, এটুকু আমি তোমাদের কথা দিতে পারি, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে ইন্টারভিউ এর বিষয়টা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের অনেকে যারা দুর্ভাগ্যবশত পাওনি, তাও আমি দেখো বলবো, তোমরা যারা পাওনি তাদের ভাই প্রচুর মেহনত করার জরুরত আছে। এবং অনেকের, আমি বুঝি এটা যে অনেকের সময় সুযোগ সবকিছু সমানভাবে কাজ করে না, কারণ আমিও যখন প্রিপারেশন নিই তখন আমারও সব পরিস্থিতি সবার সমান থাকে না। বাড়ির ফ্যামিলি কন্ডিশন থেকে শুরু করে বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সমস্ত কিছু কিন্তু সবার সবসময় সমান থাকে না। তো সেই সব ভিত্তিতে যারা দুর্ভাগ্যবশত কেটে গেছো, যারা দুর্ভাগ্যবশত ফেল করে গেছো, তাদের কাছে নতুন অপরচুনিটি 2026 আসছে। দেখো ভাই, সব থেকে বড় বিষয়, যে যা বলছে বলে যাক, 2026 ইলেকশন আছে। ইলেকশনের আগে প্রচুর ভ্যাকেন্সি আসে, আমরা আগেও দেখেছি, এখনো দেখবো, আবার আসতে চলেছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, মোটামুটি ধরে রাখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে প্রায় 10,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে। এই 10,000 প্লাস ভ্যাকেন্সি থেকে একটা সিট তোমার। এই নিজেকে এই কনফিডেন্সটা নিয়ে আসতে হবে যে ওই একটা সিট আমার, ওই একটা সিটে আমি লড়বো, বাকি সব সিট বাকি জনের, কিন্তু একটা সিট ওখানকার আমার। সিমিলারলি তোমার সাব ইন্সপেক্টরের প্রচুর ভ্যাকেন্সি আছে, সাব ইন্সপেক্টরের প্রায় মোটামুটি ধরে নাও 1000 প্লাস বা 1300-1400 কাছাকাছি ভ্যাকেন্সি আছে। এক্সাক্ট ফিগার কেউ জানে না, যারা বলছে সবাই অনুমানের ভিত্তিতে বলছে, কিন্তু আমি মোটামুটি বললাম যে 1300-1400 কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, বা 1000 প্লাস তোমরা ধরে রাখতে পারো। কেপিএসআইও আসতে চলেছে, কেপি কনস্টেবলও আসতে চলেছে রেসপেক্টিভে। ঠিক সেরকম ভাবে এক্সাইজ যে রিক্রুটমেন্টটা বহু দিন ধরে ঝুলে আছে, যারা বহু দিন ধরে বলছে হ্যাঁ এক্সাইজ তো 3 বছর ধরে আসছে আসছে করছে, ভাই আসছে, আসছে মানে এবার আসছে। বহুদিন ধরে ঝুলে আছে, বহু কথা হয়েছে এই বিষয়টা নিয়ে, কিন্তু এক্সাইজ কিন্তু আসছে। এক্সাইজের চাকরি সবাই জানো কত বেস্ট চাকরি, কত একটা ভালো চাকরি এক্সাইজের চাকরি, এবং কত একটা ডিগনিটির সঙ্গে চাকরি করা যায় নিজেকে। তো সেই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই পেতে চলেছো, এবং এই অপরচুনিটিটা খুব দ্রুত কাজে লাগাও, কারণ এই অপরচুনিটি বারবার আসবে না। আর সব থেকে বড় বিষয়, অনেক কাছে এরকম মনে করে যে জবে ফর্ম ফিল আপ হবে তবে থেকে প্রিপারেশন নেবো, জবে অ্যাডমিট কার্ড দেবে তবে থেকে প্রিপারেশন নেবো। ওই কথা ভাবলে কিন্তু চলবে না, ওই দিন কিন্তু এখন আর নেই। তো তোমাকে প্রিপারেশন এখন থেকে শুরু করতে হবে, তোমাকে এখন থেকে সেই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, এখন থেকে সেই জিনিসটার জন্য তৈরি হতে হবে, তবে গিয়ে তুমি সেই দিনকে গিয়ে ফুরতে পারবে। সে বলে না যে एग्जाम फोड़ना है तो एग्जाम के 6 महीने से पहले से प्रिपेयर हो जाओ, है ना। তো ওই ব্যাপারটা তোমাকে রাখতে হবে যে আমি যদি এক্সামে সেই সাকসেসটা পেতে চাই, আমাকে সেই লেভেলে প্রিপারেশনটাও সেই টাইম নিয়ে করতে হবে। তো সুতরাং যারা যারা এখনো পর্যন্ত ভাবছো আগামী প্রিপারেশনের জন্য, এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। বাকি যাদের এই আপকামিং এক্সাম গুলো রয়েছে, যেমন ইন্টারভিউ মাঠ, খুব খুব ভালো করে প্রিপারেশন নাও। ইন্টারভিউ সব থেকে বেস্ট গাইডলাইন আমি নিয়ে আসার চেষ্টা করবো, আমি বললাম বারবার যে বেস্ট গাইডলাইন আমি নিয়ে আসার চেষ্টা করব। এবং যারা মক ইন্টারভিউ দিতে চাও তাদেরও আমি মক ইন্টারভিউ দেওয়ানোর ব্যবস্থা করে দেবো, এটুকু আমি তোমাদের বলে দিতে পারি। এবং হয়তো নমিনাল কিছু একটা কস্ট লাগতে পারে, এবং যে সেটা লাগলেও সেটা প্রচন্ড নমিনাল রাখবো। যদি মক ইন্টারভিউ তোমরা কেউ করতে চাও, যদি আমরা সেটা করাই, তাহলে সেটা নিয়ে এখনো চিন্তা ভাবনা হয়নি, কিন্তু তোমাদের ডিমান্ডের বেসিসে আমি সেটা নিয়ে চিন্তা ভাবনা করবো। কিন্তু বেস্ট কন্ডিশন, বেস্ট কোয়ালিটি দেবো, বেস্ট কোয়ালিটি দেবো। আমার মানে পরিচিত, চেনা পরিচিতের মধ্যে, আমার বন্ধু বান্ধব এবং আমার সিনিয়রদের মধ্যে এমনও রয়েছে যারা ইউপিএসসি ইন্টারভিউ অ্যাটেন্ড করে এসছে। হ্যাঁ, কপালের জোরে সবাই ইউপিএসসি হয় না, ঠিক আছে। এবং তারা সিভিল সার্ভিসের যে ইন্টারভিউ গুলো, ডাব্লিউবিসিএস বলো, ইউপিএসসি বলো, এবং ইউপিএসসির অন্যান্য যে সমস্ত এক্সাম গুলো, সেই এক্সাম গুলোরও কিন্তু তারা ইন্টারভিউ অ্যাটেন্ড করে এসছে। ভাই এক্সপিরিয়েন্সটা ভাবো,
এক্সপিরিয়েন্সটা একবার চিন্তা করার চেষ্টা করো যে ইউপিএসসির ইন্টারভিউ যে অ্যাটেন্ড করেছে তার এক্সপিরিয়েন্স কোন লেভেলে হতে পারে। সেই সমস্ত মানুষগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এবং তাদেরকে দিয়ে আমি ইন্টারভিউ কন্ডাক্ট করবো। যদি আমি ইন্টারভিউ কন্ডাক্ট করাই আমি তাদেরকে দিয়েই কন্ডাক্ট করাবো। এরে গেড়ে এখান থেকে ওখান থেকে তুলে নিয়ে আসলাম তা হবে না। আর আমি যদি থাকি আমি নিজে থাকবো, আমার নিজের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, আমি ওখানে কি এক্সপিরিয়েন্সটা ফেস করে এসেছি সেটা আমি অবশ্যই তোমাদের জানাবো এবং সেই অনুযায়ী আমি তোমাদের সেই পথে তোমার চালিত করার চেষ্টা করবো। তো চলো, আজকে ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেল। তো দীর্ঘায়িত হলেও অনেক ইনফরমেশন তোমরা পেলে আশা করি এবং এই ইনফরমেশনগুলো তোমাদের আপকামিং এক্সাম এবং আপকামিং জীবনে অনেক কাজে লাগবে। নতুন বছর শুরু হয়েছে, সবাই খুব খুব ভালো করে নতুন বছর কাটাও, প্রচন্ড আনন্দে থাকো, প্রচন্ড খুশিতে থাকো এবং সব থেকে বড় কথা জমিয়ে প্রিপারেশন করো, জমিয়ে প্রিপারেশন করো, জমিয়ে প্রিপারেশন করো। এবং সব থেকে বড় কথা হচ্ছে এইবার নয়তো বলে না এবার নয়তো নেভার, এই চিন্তা ভাবনা কিন্তু এবার তোমাদের নিতে হবে যে হয় 2026-এ নয়তো নেভার, এবার নয়তো নেভার। ঠিক আছে, এবার নয়তো নেভার, ওই হ্যাশট্যাগ করার মতো করে নয়, এবার নয়তো নেভার। তো চলো আর বেশি দীর্ঘায়িত করবো না, আজকে ভিডিও এখানেই রাখছি। এরপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং সব থেকে বড় কথা তোমরা কি বিষয়ে ভিডিও দেখতে চাইছো এবং কি বিষয়ে তোমরা জানতে চাইছো সেই ইনফরমেশনগুলো আমাকে প্রোভাইড করো। আমি অবশ্যই 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 সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করবো এবং অবশ্যই সেই বিষয়গুলো তোমাদের অবগত করার চেষ্টা করবো। তো চলো আজকে এখানে রাখছি। জয় হিন্দ।